না পরে দেব না আমি কিবোর্ড টিম্প্যানিক ভ্যারাইটি এটা পড়াইতেছিলাম না এটা ডেফিনেশন বলে দিচ্ছি ইটিওলজি বলছি প্যাথোলজি বলা হয়েছে মিলতেছে ক্লিনিক্যাল ফিচার বলা হয়েছে ব্যাকটেরিওলজি বলা হয়েছে ইনভেস্টিগেশন চলতেছিল ইনভেস্টিগেশন কানের ক্ষেত্রে কানে যাই হোক যে ডিজিজে আসুন ইনভেস্টিগেশন এক নম্বর অডিওলজিক্যাল টেস্ট অডিওমেট্রি অডিওলজিক্যাল টেস্ট এটা বলছি অডিওমেট্রিক টেস্ট যে রোগী বলছে কানে আমার পানি আসে কানে কম শুনি তাহলে আমার হিয়ারিং টেস্ট করতে হবে হিয়ারিং অ্যাসেসমেন্ট হিয়ারিং লসটা কি রকম কন্ডাক্টিভ হিয়ারিং লস না সেন্সরি নিউরাল হিয়ারিং লস না মিক্সড টাইপ হিয়ারিং লস টাইপ বাইট করতে হলে আমার পিওর টোন অডিওমেট্রি করতে হয় টিউনিং ফর্ক দিয়ে আমরা টাইপ বুঝতে পারবো কিন্তু এটা বলে কোয়ালিটি কোয়ান্টিটি বুঝতে পারবো না কোয়ালিটেটিভ কোয়ান্টিটি দুইটা বোঝার জন্য আমরা করি পিটিএ পিওর টোন অডিওমেট্রি এগুলো আমি আলাদা ক্লাসে একবার বলে সহজ করে দিব না ট্রেসিং দেখলেই বুঝো যেমন ইসিজি অনেক পড়া লাগে না ট্রেসিং এমনি বুঝো যায় তাই না টেকনিক আছে না এইটা টেকনিক এখন এটা বললে আবার আমার আজকে এটাও শেষ হবে তাহলে পিরিয়ড টোন অডিওমেট্রিতে আমরা বুঝি টাইপ অফ হিয়ারিং লস আর কোয়ান্টিটি কিবোর্ড টিম্প্যানিক সেফ ভ্যারাইটি এখানে হিয়ারিং লস নট এক্সিড 50 ডিবি কেন বলি নট এক্সিড 50 ডিবি 50 ডিবি পার হইলে আমরা বুঝি অসিকুলার নেক্রোসিস হচ্ছে এইজন্য বলি নট এক্সিড 50 ডিবি কিবোর্ড টিম্প্যানিক ভ্যারাইটি আমার অডিওমেট্রিক টেস্ট শেষ 2 যেহেতু দুইটা ভ্যারাইটি সেফ আনসেফ এটা আনসেফ কিনা আনসেফে কোলেস্টেটমা হয়ে বোন ডিস্ট্রাকশন করে মাস্টার্ড বোনস ডিস্ট্রাকশন আছে কিনা অসিকুলার ডিস্ট্রাকশন আছে কিনা আমি একটা এক্সরে করলে বুঝছি এক্সরে মাস্টয়েড টাউন্স ভিউ টাউন্স ভিউতে দুই পাশে মাস্টয়েড চলে আসবে এইজন্য টাউন্স ভিউ এক সাইড দেখলে স্টেলবার্স ভিউ তাহলে এক্সরে মাস্টার্ড টাউন্স ভিউ কিবোর্ড টিম্প্যানিক ভ্যারাইটিতে প্রফিউজ ডিসচার্জ হয় পুরো লাইনিং মিউকোজা ইনভলভ হয় লাইনিং মিউকোজা পুরো মিডল এর ক্লেপ জুড়াইয়ে আছে তাহলে মাস্টয়েডে আমার ডিসচার্জ থাকলে ক্লাউডি হবে হানিকম অ্যাপিয়ারেন্স দেখা যাবে না হানিকম মৌচাকের মতো দেখা যাবে না এক্সরে মাস্টয়েড শোয়িং ক্লাউডিং অফ দি মাস্টয়েড হেয়ার সেল বাট দেয়ার ইজ নো এভিডেন্স অফ বোন ডিস্ট্রাকশন তার মানে এক্সক্লুড করলাম এটা এটিকোএন্ট্রাল না এইজন্য কথাটা লাগাইলাম দেয়ার ইজ নো এনি আদার বনি ডিস্ট্রাকশন এটা একটা ফিচার অফ এটিকোএন্ট্রাল ভ্যারাইটি বুঝছো কিনা এটা তো বলছিলাম এখন এক্সরে মাস্টার টাউন ভিউ অথবা সিটি স্ক্যান টেম্পোরাল বোন সব দেখা যাবে সিটি স্ক্যানে আরো বেশি বোঝা যায় সিটি স্ক্যান অফ দি টেম্পোরাল বোন টেম্পোরাল বোনের সিটি স্ক্যান একেবারে এক্সটার্নাল এয়ার মিডল এয়ার ইনার এয়ার কোন জায়গায় কোনো লেশন আছে কিনা সিটি স্ক্যানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখা যায় লেশন বোন নেক্রোসিস আছে কিনা ঠিক আছে বুঝছো কিনা এটা সিটি স্ক্যান এক্সরে থেকে অনেক বেশি শক্তিশালী সিটি স্ক্যান অফ টেম্পোরাল বোন কেন টেম্পোরাল বোন আমি সবই দেখতে পাবো টেম্পোরাল বোন এক্সটার্নাল এয়ার মিডল এয়ার ইনার এয়ার উপরে রুট টুপ সব এইটুক বলছিলাম মনে না রোগী এসে বলছে আমি কানে কম শুনি ওই জন্য ওটা দিছি
গনিওমেট্রিক টেস্ট বলছে কান দিয়া ডিসচার্জ আসে এক্সরে দিলাম ডিসচার্জ কেন এরকম হ্যাঁ আর কান দিয়া ডিসচার্জ আছে ডিসচার্জটা নিয়ে ল্যাবে পাঠাই দিলে ফর সিএস ওরাল সোয়াব ফর সিএস 3 নাম্বার এই যে আমি বারবার এই কথাটা বলি পরীক্ষার সময় বলা হয়েছিল ওরাল সোয়াব ফর সিএস এটা দিয়া কি বুঝো সে যে এয়ারের সোয়াব এটা জানি না তার মানে এখানে অনেকে আছে এখনো বুঝে না আমি কিন্তু অনেকবার বলছি এই ওরাল যদি না বুঝো এটার মানে এয়ার সোয়াব এখানে শুনতেছে না কিন্তু পরে মনে করে ওরাল সোয়াব এখান থেকে ঢুকে নিবে এটাই ভাবে অ্যান্সার দেয় আর একটা হাসি এটা কিন্তু আমি ও আর এয়ার লিখিনি AURL এটা যদি মনে না রাখতে পারো গ্রাইমা হোক তাহলে এয়ার সোয়াব ফর সিএস বাই বাই হাসাহাসির জন্য কারণ না তাহলে এয়ার সোয়াব ফর সিএস কেন করি সিএস কালচার সেন্সিটিভিটি বাইবাল কোশ্চেন টু সিলেক্ট প্রপার অ্যান্টিবায়োটিক কালচার করলে অ্যারোবিক না অ্যানারোবিক ওগুলোর নাম বলে দিচ্ছি ওগুলো পাওয়া যাবে এই অ্যারোবিক বা অ্যানারোবিক অর্গানিজম মরবে কোন অ্যান্টিবায়োটিকে সেই জন্য ওই যে কালচার আর ওটা হলো সেনসিটিভিটি কোন অ্যান্টিবায়োটিকে সেনসিটিভ অর্গানিজমটা সেটা বাইর করা যাবে এই হলো আমার ইনভেস্টিগেশন তাহলে আমি এখান থেকে ডায়াগনোসিসে আসলাম ডায়াগনোসিস CSOM with tivotimpanic variety তাহলে আমার 1 2 3 4 5 6 7 ডায়াগনোসিস শেষ ডায়াগনোসিস কি CSOM tivotimpanic variety ট্রিটমেন্ট 8 নম্বর পয়েন্ট ট্রিটমেন্ট এখন যদি বলে তুমি ক্রনিক সাপোর্টিভ অটোপিডিয়া তোমার এই রোগী কান দিয়া ডিসচার্জ ছিল এখন আসছে হাসপাতালে শুকাইছে এইজন্য আসছে এটার উদ্দেশ্য কি ছিল সিএসওএম টিবোটিম্পানিক ভ্যারাইটি ট্রিটমেন্ট যে দিবা এটার এইম কি এইম অফ ট্রিটমেন্ট রোগীর সমস্যা ছিল কান দিয়া পানি আসে কানে কম শুনে তাহলে আমার উদ্দেশ্য কি হওয়া উচিত পানিটা যেন না আসে কানে যেন ভালো শুনে এই উদ্দেশ্য এলিমিনেট আমার উদ্দেশ্য সে ডিসচার্জ নিয়ে আসছে 1 নম্বর উদ্দেশ্য এইম এটা ট্রিটমেন্ট না এটা এইম অফ ট্রিটমেন্ট 1 নম্বর এটা বাই জিজ্ঞেস করে এইজন্য বললাম টু এলিমিনেট অল দ্য ডিসচার্জ যে সব ডিসচার্জ যেন এলিমিনেট হয়ে যায় আমি সাকশন ক্লিয়ারেন্স ডাইমোবিংটামিন করে পয়সা করে দিলাম আবার যে হবে আমি ওষুধ দেব যাতে শুকিয়ে যায় টু এলিমিনেট অল দ্য ডিসচার্জ 2 টু মেক দ্য এয়ার ড্রাই কান এখন শুকনা এখন উদ্দেশ্য কানে কম শুনতো রিস্টোরেশন অফ হিয়ারিং রিস্টোরেশন বুঝছো এটার অর্থ or reconstruction of hearing hearing reconstruction বা restoration of hearing চাই রিকনস্ট্রাকশন আমরা ম্যাঙ্গোপ্লাস্টি করে দিব পর্দা লাগাই দিব যে তো পর্দা লাগাই দিলাম আরেকটা উদ্দেশ্য কি হয় টু চেক দা রিপিটেড ইনফেকশন ফ্রম দা এক্সট্রানোডিক ক্যানাল পর্দা লাগাই দিলে কি হবে আর এক্সট্রানোডিক ক্যানাল থেকে ভিতরে এই ইনফেকশন যাবে না এই যে পর্দা এটা লাগাই দিলাম তাহলে কি হবে বাইরে থেকে এক্সট্রানোডিক ক্যানাল থেকে ইনফেকশন আর তো যাবে না সিল হয়ে গেছে তাহলে 4 নাম্বার
to check repeated infection, to check the repeated infection from external auditory cavity. বুঝছো কি না এগুলি? এটা হলো এইম। সে যা বলছে তার সেটা চিকিৎসা দিয়ে দিচ্ছে। সে আইসা বলছে কান দিয়া পানি আসে, তাহলে ওষুধপত্র দিয়া হোক যেমনি হোক টু মেক দ্য এয়ার ড্রাই, কানটা শুকনা করলাম। শুকনা করে আমি এখন রিকনস্ট্রাকশন অফ হিয়ারিং, হিয়ারিং রিকনস্ট্রাকশন কেমনে করবো? মাইরিঙ্গোপ্লাস্টি। তার মানে পর্দাটা ফিরা ছিল, পর্দা লাগাই দিছি, কান তো ড্রাই, এটা লাগাই দিলাম। কেন লাগাই দিলাম? আরেকটা এইম, টু চেক দ্য রিপিটেড ইনফেকশন ফ্রম এক্সটার্নাল ক্যানেল, যাতে বাইরের ধুলাবালি কানে চলে যায় না, ফরেন বডি না যায়, ইরিটেশন না হয়। এবার ট্রিটমেন্ট, টু মেক দ্য এয়ার ড্রাই। কেমনে এয়ার ড্রাই করবো? এই যে এইম বলছি, এইমগুলো আমি পালন করবো। এক, কান দিয়া পানি আসতেছিল, 1 নম্বর মেটিকুলাস যত্নের সাথে মেটিকুলাস ওরাল টয়লেটিং। এটা বললেই জিজ্ঞেস করবে কেমনে করে, দেখছো? বাই 2 ওয়েজ, ড্রাই মপিং আর নাহলে সাকার মেশিন থাকলে সাকশন ক্লিয়ার। এটা বুঝো তো না? অনেকবার বলা হয়েছে না? ড্রাই মপিং, জবসন হর্ন প্রব দেখছো? দেখছো না এরকম মাথা? এটা হলো কি রিং এন্ড, আর এখানে ঘাস কাটা প্রব এন্ড। প্রব এন্ড, এটা রিং এন্ড। প্রব এন্ড ফর কটন উল। কটন উল, এটার মধ্যে আমরা গোলাম দিলে কটন উল প্যাসেজ যাবে, কটন বাডের মতো। আর রিং এন্ড দিয়ে আমরা ফরেন বডি বাইট করি। কটন উল এখানে প্যাসেজে, কটন উল ধরলে কটন চুষে নিয়ে আসবে ড্রাই মপিং, পরিষ্কার করার জন্য। আর যদি সাকার মেশিন থাকে, ড্রাই মপিং আমরা করবো এই যেটা দিয়ে। জবসন হর্ন প্রব, এটার নাম জবসন হর্ন প্রব উইথ রিং ফিউজেস। তাহলে আরেকটা হলো বাই সাকশন ক্লিয়ারেন্স, এটা কি দিয়ে করে? সাকার মেশিন। বাই সাকশন এন্ড ক্লিয়ারেন্স হয়ে গেল আমার ড্রাই মপিং। এটা কিন্তু সামনে রোগীর সামনে করব, কান শুকনা। এখন লাইট টাইট ফেলে আমরা দেখবো আর কি কি দেখা যায়। বলছিলাম না 4টা প্যাথোলজি, পারফোরেশন, ভিতরে পলি থাকলে পলিভেশন রিটানেলে দেখা যাবে, অসিকুলার কন্ডিশন দেখা যাবে, লাইনিং ইকোজা দেখা যাবে, অ্যাক্টিভ কেমন, ইনঅ্যাক্টিভ কেমন, সব শেষ আমার এটা। 2, এখন যাতে বাসায় চলে গেছে ওষুধ খাবে, ডিসচার্জ না হয়, কান যেন শুকনা থাকে, তার ডিসচার্জ ছিল, অ্যাক্টিভ ডিসচার্জ নিয়ে আসছিল রোগী, কান দিয়ে পানি না আসলে তো ডাক্তার কাছে আসবে না। তাহলে এখন অ্যান্টিবায়োটিক সিস্টেমিক, কি বলে, লোকাল, সিস্টেমিক থেকে আগে লোকাল, লোকাল অ্যান্টিবায়োটিক ড্রপ, যেটাকে বলে লোকালের আরেকটা সুন্দর অর্থ ট্রপিক্যাল। না ট্রপিক্যাল? বানান কি? আর ট্রপিক্যাল মানে ওটার অর্থ কি? তাহলে লোকাল বা ট্রপিক্যাল অ্যান্টিবায়োটিক ড্রপ। লোকাল আর টপিক্যাল অ্যান্টিবায়োটিক ড্রপ বা সোজা কথা এয়ার ড্রপ কন্টেইনিং স্টেরয়েড। এটা যতক্ষণ না বলবা সন্তুষ্ট হবে না। কন্টেইনিং স্টেরয়েড, স্টেরয়েড কেন দিব? ইনফ্লামেশন। কারণ কানে যদি আমি কোনো অ্যান্টিবায়োটিক ড্রপ দেই, তার একটা ইরিটেশন আছে, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, ইয়া বলে ইনফ্লামেটরি ইফেক্ট আছে, সেটা যেন দূর হয়ে যায়, ওই জন্য অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টের জন্য স্টেরয়েড দিই।
স্টেরয়েড দিতেছি ফর অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, ইনফ্লামেশন যেন না হয়, ইনফ্লামেশন যেন কমায় দেয়, নাহলে হয় ইরিটেশন, ইচিং, এগুলো হয়। লোকাল বা টপিক্যাল অ্যান্টিবায়োটিক ড্রপ কন্টেনিং স্টেরয়েড, স্টেরয়েডের অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে এই জন্য দেই, নাহলে জ্বালা যন্ত্রণা হবে, জ্বলে, তখন রোগী আর দিবে না ড্রপ। তাহলে আমরা অ্যান্টিবায়োটিক ড্রপ কন্টেনিং স্টেরয়েড কোনটা বেশি ইউজ করি? জেন্টামাইসিন কন্টেনিং স্টেরয়েড। দেখবা বেশিরভাগ রোগী এটা ইউজ করে, ডেন্টো এইচসি, জেন্টামাইসিন উইথ হাইড্রোকর্টিসন, এইচসি হাইড্রোকর্টিসন। জেন্টামাইসিন কন্টেনিং স্টেরয়েড, এটা বললে তোমার এই কোশ্চেন করলে এখানে আসবে। জেন্টামাইসিনের সাইড এফেক্ট আছে না, ইরিটেশন, ইচিং, বার্নিং, এই জন্য স্টেরয়েড দেই, এই জন্য স্টেরয়েড দিই। তারপর স্টেরয়েড কেন দিলাম? ঠিক আছে, অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্টের জন্য দিলাম। এটা 3 to 4 ড্রপস, 3 to 4 ড্রপস বলছি না, ইএনটি তে যত ড্রপ আছে 10 থেকে 14 দিন, অ্যান্টিবায়োটিক 7 থেকে 10 দিন, এটা তোমাদের পাশের জন্য। অ্যান্টিহিস্টামিন 10 থেকে 14 দিন, তাহলে এই ড্রপ 14 দিন, 10 থেকে 14 দিন। 3 to 4 drops 3 times daily, লিখতেছি না, 3 to 4 drops 3 times daily for 10 to 14 days। কেমনে দিবা? এটা বাই স্যার জিজ্ঞেস করে। রোগীর যেই কানে অসুখ, পেশেন্ট শুবে, ওই কানটা উপরে থাকবে, এরপরে ড্রপ দিব, তো স্বাভাবিক। যদি এমনি শোয়ে এই কানে অসুখ, ড্রপ কেমনে দিবা? বিছানার তোষকের নিচ দিয়ে। হাসছো না, উত্তর দিতে পারে না, মনে যেন কি একটা পাহাড় বাইরে যায়, তবে আমার এত ডিপে জিগেছে, এত ডিপে, এত বলে ডিপে জিগেছে। এটা দেখছে কমন সেন্স কেমন। ডিপের কোশ্চেন, তোমার ডাইন কানে ড্রপ দিতে বলছে, ডাইন কানে কেমনে দিবা? যাবে? তাহলে আমার এরম হইতে হবে না, এরম হইতে হইতে তো শুয়ে পড়ে দেবো, শুইতেই হবে, শুইয়া ড্রপটা দিলে সুন্দরভাবে যাবে। আর এক ফোঁটা দিয়া ট্রাইগাসে চাপ দিতে হবে, আরেক ফোঁটা দিয়া আবার চাপ, আরেক ফোঁটা দিয়া আবার চাপ, একসাথে 3 ফোঁটা না। কানে ড্রপ দেওয়ার নিয়ম এটা। কেন একটা চাপ? ভিতরে বাতাস আছে, ডিসপ্লেসমেন্ট মেথড বলে। বাতাসের চাপে ট্রাইগাসে চাপ দিলে ওই বাতাস ড্রপটারে চাপ দিয়া ভিতরে নিবে। কারণ আমার এক্সটার্নাল অডিটরি ক্যানেলে দেওয়ার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য টিএম এর পারফোরেশনের ভিতরে যাইয়া সে কাজ করবে। তো ওইখানে যাইতেই পারবে না ড্রপ, কারণ কান এস এর মতন। এদিকে উপরে এই যে এক্সটার্নাল অডিটরি ক্যানেল মিয়াটাস, এইখানে টিএম, কেমনে যাবে ড্রপ? ডিসপ্লেসমেন্ট মেথড মানে বাতাসের চাপে ড্রপটা ঠেলে নিয়ে যাবে। একবার, দুইবার, তিনবার, 4টা ড্রপ দিলে 4 বার, এটাকে বলে ডিসপ্লেসমেন্ট মেথড। বাতাস চাপ দিয়ে ড্রপটারে মিডল এয়ারে ঢুকাবে। তিন নাম্বার, এটা টিবোটিম্পানিক ভ্যারাইটিটা ইনভলভ করে মেইনলি লাইনিং মিউকোজা, মিউকোসেল, সেলার সেল, গবলেট সেল, এগুলোর সেক্রেশন কমানোর জন্য সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন। বুঝছো এটা? অ্যান্টিহিস্টামিন কেন? সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন অনেক নাম জানো, যেগুলো সিঙ্গেল ডোজ সেটাই বলবা, নাহলে 12 হলে 3 হলে 8 হলে এর করতে করতে পরীক্ষা হলে মুশকিল হয়ে যায়। যা জানো ফেব্রুয়ারি কি জানো, এটা জানো, যেটা জানো একটাই বলবা, 14টা মুখস্থ করলে মুশকিল আছে। এই 5th ইয়ারে অসন্তুষ্ট, খালি 2-3টা মেয়েরা পারছে, পুরুষগুলো মনে যেন কি হয়েছে আল্লাহ জানে। অ্যান্টিবায়োটিকের ডোজ জিজ্ঞেস করছে, নিজের মুখ থেকে বাইরেছে সিপ্রোসিন। তারপর আমি বললাম ঠিক আছে সিপ্রোসিন, কয়েকদিন খালেদ টনসিলে সিপ্রোসিন দেয়, আমি ঠিক আছে ও বলছো তো সিপ্রোসিন ডোজ বলো, 8 অনলি, 200 মিলিগ্রাম 8 অনলি। কি সুন্দর করে উত্তর দিচ্ছে। সিপ্রোসিন 200 জীবনে বানায় নাই, আর 8 অনলি জীবনও দিবে না, কারণ ব্লাডে ও থাকেই 12 ঘন্টা। 250, 500 একটা শিখতে বলছি যে তুমি 8 বছরে একটা শিখবে, একটা 8 বছর বলে 8 বছরের 13-14 সালের উত্তর দিছে।
তাহলে সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন কোনটা বলবো? বাস আমি আজকে এইটাই বলে দেব যে বলছো না আমি একদম আগে ওই সময় দেই নাকি মুজিব স্যার দেন না স্যার ফেনফেনাডিন এটা ওয়ান্স ডেইলি, এটা ওয়ান্স ডেইলি, ঠিক আছে? পাওয়ার টাওয়ার দরকার নাই, ওয়ান্স ডেইলি। যদি পাওয়ার মনে রাখতে পারো ভালো। তোমাদের বয়স পর্যন্ত 120, 30 এর পরে বা ভটকা হইলে মোটা সোটা হইলে ওজন বেশি হলে 180, বাচ্চাদের 60, ঠিক আছে? বা 180 বলে দাও, বাচ্চাদের 60, বড়দের 120। ওয়ান্স ডেইলি ফর 10 to 14 ডেজ। এখন আসবে আমার সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক সবাইকে দেওয়া যাবে না। যেই পেশেন্ট আসবে উইথ অ্যাক্টিভ ডিসচার্জ, তার মানে ডিজিজটা অ্যাক্টিভ স্টেজ, if patient systemic antibiotic should be given in presence of active discharge. এটারে বলে acute exacerbation of chronically discharging air। বুঝো এটা? chronically discharging air ছিল, ছোটবেলাতে কান দিয়ে পানি আসে, 6 বছর ভালো ছিল, এখন পানি আসছে 3-4 দিনের মধ্যে আসছে, এটারে বলে acute exacerbation। হঠাৎ করে হয়েছে acute exacerbation of chronically discharging air। অথবা সোজা কথা, if patient comes with active discharge, তাহলে আমি সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব। ড্রাই এয়ার সিস্টেমিক অ্যান্টিবায়োটিক কেন দিব? উদ্দেশ্য তো ছিল যাতে কানটা ড্রাই হয়ে যায়। ড্রাই এয়ার নিয়ে আসছে, সে কানে কম শুনে, আর কিছু নাই, কান দিয়ে পানি আসে, আগে আসতো 6-7 মাস আসে না, তাহলে আমি তো অ্যান্টিবায়োটিক দিব না, সিস্টেমিক অ্যান্টিহিস্টামিক দিব না, এগুলো দিব? এগুলো তো দিব না। লোকাল অ্যান্টিবায়োটিক ড্রপও দিব না, কিছুই দিব না, তো ড্রাই এয়ার, কানে কম শুনে এই জন্য আসছে। এখন কি বলবো? মাইনোপ্লাস্টি করে, পর্দা লাগাইতে হবে। ট্রিটমেন্ট গুলো বুঝছো তো? এইভাবে জিজ্ঞেস করবে, ভাই ভাই কান ড্রাই, এখন কি দিবা? স্যার কনজারভেটিভ ট্রিটমেন্ট। তো তোমাদের আবার স্যার কনজারভেটিভ ট্রিটমেন্ট দিবে পরের বার আসার জন্য, বুঝছো তো? তাহলে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিলাম। এইবার আমি দিতেছি সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক কখন ক্রনিক্যালি ডিসচার্জিং এয়ার হয়? অ্যাকুট এক্সাজারবেশন। হঠাৎ দুইটা পয়েন্ট মনে রাখবা, যদি রোগীর আপার রেসপিরেটরি ইনফেকশন হয়, কান পাকা রোগ ছিল, কান শুকনা 6 মাস, হঠাৎ পানি কেন আসবে? এটাকে বলে অ্যাকুট এক্সাজারবেশন। এটা কেন হয়? দুইটা কারণে হয়। অ্যাক্সিডেন্টাল এন্ট্রি অফ ওয়াটার ডিউরিং বাথিং, সুইমিং, এয়ার ওয়াশ। গোসল করতেছিল, কানে পানি ঢুকে গেছে, এরপরে হঠাৎ করে পানি আসা শুরু হবে, সুইমিং এ হোক, বাথিং এর সময় হোক, এয়ার ওয়াশের সময় হোক, এটাকে বলে অ্যাক্সিডেন্টাল এন্ট্রি অফ ওয়াটার ডিউরিং বাথিং, সুইমিং, এয়ার ওয়াশ। বুঝছো? একটু 2 সাডেন অ্যাটাক অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। হঠাৎ আপার রেসপিরেটরি ইনফেকশন হয়েছে, সর্দি কাশি, তখন কান দিয়ে পানি আসবে, ঠিক আছে? এই দুইটা কারণে ক্রনিক সাপোর্টিভ আর্থ্রাইটিস টিম্প্যানিক ভ্যারাইটি অ্যাকুট এক্সাজারবেশন হয়, হঠাৎ পানি আসা শুরু হয়, এতদিন ভালো ছিল, ঠিক আছে? এটা একটা কোশ্চেন ভাইবা। তাহলে আমি তাহলে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব। এই এখন যে অ্যান্টিবায়োটিক দিতেছি, এটা যদি মনে রাখো একটাই, এটা সব জায়গায় বললে অ্যাকসেপ্টেড। টনসিলে বলো, কানে বলো, যা আছে পরীক্ষা পর্যন্ত, গাইনির ক্ষেত্রে বলো, যা আছে তোর মেডিসিন, সার্জারি, স্কিন, ভালো হোক না হোক, এটা অ্যাকসেপ্টেড যদি মনে রাখতে পারো। অ্যামোক্সিসিলিন উইথ ক্লাভোলানিক অ্যাসিড। অ্যামোক্সিসিলিন উইথ ক্লাভোলানিক অ্যাসিড। দেখবে এখন সব জায়গায় এই ওষুধ বেশি। রিউমাক্লেভ, ক্লেভুসেফ, ফেমোক্লেভ, অ্যামোক্সিক্লেভ, মক্সাক্লেভ। মক্সা মানে অ্যামোক্সিসিলিন, ক্লেভ মানে কারণ সংক্ষেপে, আমার ভুলির দরকার নাই। এইটা ট্যাবলেট
amoxiclav with clavulanic acid 8 hourly 7 to 10 days পাওয়ার মনে রাখতে পারলে ভালো নাইলে দরকার নেই 8 hourly যেন মনে থাকে এই অ্যামোক্সিসিলিন বাচ্চাদের 250 বড়দের 500 ঠিক আছে আর ক্লাভুলিক অ্যাসিড কত থাকে এটা মুখস্থ না থাকলে দরকার নাই তোমাদের বাচ্চা এটার সাথে 125 থাকে তাহলে 375 আর এখানে এটা হলো 625 এটার সাথে থাকে 125 যদি 125 ক্লাভুলিক অ্যাসিড 125 আগে এগুলো ছিলই না শুধু অ্যামোক্সিসিলিন ছিল 250 500 এখন 250 500 1 গ্রাম আছে 1 গ্রাম এটা দরকার নেই এই টাওয়ারলি যেন মনে থাকে যদি মনে না থাকে তাহলে আরো সহজ আছে সেফুরোক্সিম উইথ ক্লাভুলিক অ্যাসিড 12 hourly এটা মনে থাকবে নালে আর এটা বলবো না পরে বেজাল হবে ঠিক আছে আর যেখানেই বুস্ট ফ্লুক্লোক্সাসিলিন 250 500 বাচ্চাদের 250 6 hourly বড়দের 500 6 hourly যদি ওইটাও ভুলা যায় এটাই বইল কিন্তু এক্সটার্নাল অপোসি হবে পুজ থাকলে ফ্লুক্লোক্সাসিলিন বয়েল অ্যাবসেস পেরিকন্ড্রাইটিস যেখানে পুজ হয়ে যায় সেপ্টাল অ্যাবসেস যেগুলোতে অ্যাবসেস ফর্মেশন হয় অ্যাবসেস কতটা থাকবে তাহলে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিলাম আর এটার নাম টিউবোটিম্পানিক ভ্যারাইটি টিউব মানে কোন টিউব ইউস্টেশিয়ান টিউব যেন খোলা থাকে নাসাল ডিকনজেস্টেন্ট ইউস্টেশিয়ান টিউব যেন কাজ করতে পারে ডিকনজেস্টেন্ট নাসাল ড্রপ এটা তো অনেকবার নাম শুনছো না জাইলোমেটাজোলিন 3 to 4 drops 3 times daily for 10 to 14 days অক্সিমেটাজোলিন জাইলোমেটাজোলিন একটাই মনে রাখো অ্যান্টাজল যেটা জাইলোমেটাজোলিন 0.1% বড়দের 0.05 বাচ্চাদের এটার দরকার নেই এটা ডোজ জিজ্ঞেস করতে নাম বললেই যথেষ্ট ঠিক আছে এই ট্রিটমেন্ট দিলাম ট্রিটমেন্ট দিছি উদ্দেশ্য কান যেন শুকায় তাহলে কান শুকাবে আমি ওষুধ দিছি কান শুকানোর জন্য এটা যদি কক্সবাজার যাইয়া ওয়াটার কিংডমে ঢুকে যদি কি বলে লন্ডনে যাইয়া ঢুকে তাহলে হবে তো অ্যাডভাইস কি দিতে হবে পানিতে যেন ডুব না যায় পানির যেন না যায় গোসলের পানি যেন অ্যাভয়েড এন্ট্রি অফ ওয়াটার অ্যাভয়েড অ্যাডভাইস এটারে বলে অ্যাডভাইস অর প্রিকশন আরেকটা হেডিং প্রিকশন এটাও ট্রিটমেন্ট অ্যাডভাইস অর প্রিকশন অ্যাভয়েড আমি লিখতেছি না সময় চলে যাচ্ছে অ্যাভয়েড এন্ট্রি অফ ওয়াটার তাহলে কি করবে অ্যাভয়েড এন্ট্রি অফ ওয়াটার ডিউরিং বাথিং সুইমিং হেয়ার ওয়াশ ইনসার্ট এয়ার প্লাগ দেখছো insert air plug রাবারের এয়ার প্লাগ পাওয়া যায় রাবার insert air plug কখন during bathing swimming hair wash avoid entry of water পানি যেন না ঢোকে এক যদি গরিব হয় একেবারে পুয়াল এটাও কিনতে পারবেন এটা 50 টাকা 60 টাকা দাম যদি বলে আমি অন্য কোনো ব্যবস্থা নাই বাইবেল কোশ্চেন তুলা এটা খাতায় লেখার দরকার নেই তো মানে পরীক্ষায় এটা লেখা বাইবেল কোশ্চেন এই খাতায় লেখা রাখতে এটা একবার শুনলেই মনে থাকবে সহজ জিনিস তুলা ফকিরেরও আছে না তুলা 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 তেলে ভিজাবে
এমন কোনো ফকির নাই যার কাছে তেলও নাই, দেখবা সবার কাছে কি প্যারাসুটের নারিকেল তেল আছে, সরিষার তেল আছে, গ্রামে আরো বেশি। যেই তেলই হোক, তেল একটু নিবে 2-3 ফোঁটা, তুলা কানে যেটুক ঢুকান যায় গোসলের সময়, এত বড় তো না, তুলা তেলে ভিজাইয়া চিপ দিয়া অতিরিক্ত তেল ফালাইয়া দিবে, তুলা তেলে ভিজাইয়া অতিরিক্ত তেল ফালাইয়া দিয়া কানে দিবে। নাহলে তেল যদি টিম্পারিং পেমেন্ট বন্ধ ওদিকে যায়, দেখবো অনেক রুগীর দেখাই যায় না মাথায় তেল দিয়েছে, হাত ভিজা যায় তেল দিয়েছে। তো এরকম ভাবে যদি তুলা ভিজাও, তুলার তেল তো আবার কানে যাবে, কানে পানি গেলে তেল গেলে আরো কি হবে, অ্যাকিউট এক্সাজারবেশন, ড্রাই এয়ার, ওটা আরো এরপর আরো ভিজবে, নিজেই ভিজাই যায়। বুঝা গেছে? তুলা তেলে ভিজাইয়া অতিরিক্ত তেল চিপড়াইয়া ফালাই দিয়া কানে দিবে, উদ্দেশ্য কি? তাহলে কটনটাও ভিজবে না, পানি তো ওদিকেই দূরে যাবে। বুঝছো তো? এবার না বুঝো না? ঠিক আছে, তাহলে আমার অ্যাডভাইস হয়ে গেল। আর অ্যাভয়েড ফোর্সফুল নেজাল ব্লো, নাক ঝাড়বে। অনেকেই কি হয়, সর্দি কাশি হলে এরকম করে না, বেশিরভাগই করে, ঝাড়ে কম, নাক উপরে টানে, উপরে টানলে কই যাবে? নাকের সর্দি কাশি নেজোফেরিংসে যাবে। নেজোফেরিংসে একটা সুন্দর টিউব আছে, ওই টিউব দিয়ে মিডল এয়ারে যাবে, আর পর্দা ফাটা ওখান দিয়ে বাইরে। বুঝা গেছে? অ্যাভয়েড নেজাল ব্লোয়িং, নেজাল ব্লো, উপরে নাক টানবে না, অ্যাভয়েড নেজাল ব্লোয়িং। ঠিক আছে, বুঝছো কি না? নাক ঝাড়তে পারবে, উপরের দিকে টানবে। এই শেষ। তারপরে ফলো আপ, যে 2 সপ্তাহ পরে আইসা দেখাবেন, 2 সপ্তাহ পরে আইসা দেখাবেন, এটা হলো ফলো আপ। এইখানে ওই রোগীর, যদি আমি প্যাথোলজিতে বলছি, ওরাল পলিপ বলছি না, আরেকটা পয়েন্ট, যদি রোগীর ওরাল পলিপ থাকে, if presence of, in case of oral polyp, polyp should be removed first. পলিপ রিমুভ না করলে ওরে ওরাল ড্রপ দিয়ে লাভ কি? কানের লোকাল ড্রপ তো কানের ভিতরে যাবে না, ঠিক মতো কাজ করতে পারবে না। ঠিক আছে, যদি রোগীর ওরাল পলিপ থাকে or granulation tissue থাকে, it should be removed first. ঠিক আছে, और এটার উদ্দেশ্য কি? ফ্যাসিলিটেট ওরাল টয়লেটিং। তুমি যে এখন ওরাল টয়লেটিং করবা, ড্রাই মুভিং সাকশন ক্লিয়ারেন্স, ওরাল পলিপ থাকলে পারবা? তাহলে আগে ওরাল পলিপ রিমুভ করব বা গ্রানুলেশন টিস্যু রিমুভ করব, এটা ফ্যাসিলিটেট ওরাল টয়লেটিং। এন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি লোকাল অ্যান্টিবায়োটিক ড্রপ যাতে ইফেক্টিভলি কাজ করতে পারে, সেই জন্য ওরাল পলিপ রিমুভ করতে হবে। এটা রিটেনেও লেখার দরকার নেই, এটা ভাই যদি প্রশ্ন করে, তুমি না বলছো পলিপ থাকে, পেইন পলিপ, মিউকোজাল পলিপ থাকলে কি করবা? ড্রপ দিবা? ওই বেশি ভালো করলে বলবে, তারপরে ড্রপ, মানে ড্রপ ইফেক্টিভলি কাজ করতে পারবে না। ঠিক আছে, এটা হলো লোকাল ট্রিটমেন্ট শুরু করার আগেই পলিপটা রিমুভ করে দিন। এইবার ফলো আপে আসবে, ইফ the air becomes dry or once air becomes dry, last treatment, কান শুকনা এখন আসছে, ফলো আপে আসছে কান ড্রাই আছে। Once air becomes dry, advice for laryngoplasty. এই লাryngoplasty পড়াই দিয়েছিলাম, মনে আছে? নালে আর পড়াইলে আবার কিছু পুরো ডিটেইলস পড়াইছি। লাryngoplasty তোমাদের কাছে না? ঠিক আছে, তাহলে লাryngoplasty করে দিব। উইদাউট ওইখানে বলছিলাম ভেরি রেয়ার লং প্রসেস অফ ইনকাস নেক্রোসিস হইতে পারে, বলছিলাম না? 3টা কারণে, ইটস অ্যানাটমিক্যাল পজিশন, ডেলিকেট স্ট্রাকচার, টেনুয়াস ব্লাড সাপ্লাই। যদি থাকে
তাহলে মাইক্রোপ্লাস্টিক করলে তো লাভ নাই, ওইটা তো নষ্টটা রাখা দিলাম। নেক্রোজ জিনিস রাখা আমি কি আর রিপেয়ার করব? তাহলে অ্যাডভাইস ফর মাইক্রোপ্লাস্টিক উইথ অর উইদাউট অসিকুলোপ্লাস্টি, উইথ or without অসিকুলোপ্লাস্টি। এটা বোঝার দরকার নাই, অনেক সময় কঠিন লাগে। অসিকুলোপ্লাস্টি তো বুঝছো, অসিকুল নেক্রোসিস ওইটুকু পার্ট ফেলাই দিয়ে ওইখানে কিছু প্রসথেসিস বসাই দিব। রিপেয়ার, অসিকুল রিপেয়ার বাস অসিকুলোপ্লাস্টি। উইথ অর উইদাউট মানে কি? যদি থাকে উইথ, না থাকলে উইদাউট। মাইক্রোপ্লাস্টিক কেমনে করে? মানে what is myeloplasty? Reconstruction of perforated tympanic membrane কি দিয়া করে? টেম্পোরাল fascia, tragal pericardium, ঠিক আছে, tragal cartilage ছোট হলে fat from air lobule। এটা বলছি কেন, একদম এটা একেবারে পেইড কোশ্চেন। কেন টেম্পোরাল fasciaটাই এত বেশি প্রেফারেবল? এটা বারবার বলে দিছি। এটা সেম ইনসিশন লাইন থেকে নেওয়া যায়, ইজি টু হারভেস্ট, এবং যতটুকু প্রয়োজন লার্জ সাইজ গ্রাফট আমি নিতে পারি। এটা লো basal metabolic rate, যার জন্য লাইফ লঙ্গার সার্ভাইভাল রেট হাই। ইটস থিকনেস মোর অর লেস সিমিলার টু দ্য নরমাল টিম্পানিক মেমব্রেন। এটা একটা অটোগ্রাফট হইলে কি হয়? হ্যাঁ, আরো ভালো নিজের জন্য। আর এটা রেজিস্ট্যান্স টু ইনফেকশন, এটা বোধহয় বলি নাই, এটা রেজিস্ট্যান্স টু ইনফেকশন, ইনফেকশন হয় না এই গ্রাফটা, এই জন্য এত বেশি নেওয়া হয়। এগুলা জিজ্ঞেস করবেই। তাহলে আমার ট্রিটমেন্ট শেষ, লাস্ট এটা শেষ হয় নাই। ওই রোগীর যদি মাইক্রোপ্লাস্টি করতে গেছে, যদি এনলার্জ এডিনয়েড থাকে, ইনফেক্টেড টনসিল থাকে, বুঝছো তো, এগুলা তো আবার করবে, আবার লাগবে পর্দাটা, আবার ফাটবে। তাহলে লাস্ট একটা জিনিস, অ্যাটেনশন শুড বি পেইড। তার মানে হেডিং হবে ট্রিটমেন্ট অফ দ্য কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস। এটা যদি তুমি রিটার্নের খাতায় না লেখো, 99.99% একদিন আমার তোমার 99 উপরে যে খাতা দেখতেছে তারও খেয়াল থাকবে না যে এটা লেখা দরকার ছিল। এটা পোস্ট গ্রাজুয়েশন লাগবেই, এটা তোমাদের মাথায় এখনই ঢুকবে। ওই রোগীর যদি এনলার্জ এডিনয়েড থাকে আবার পারবে না। এই জন্য লাস্ট পয়েন্ট, treatment of the contributory factor। বুঝছো এটা জিনিসটা, যেটা এই ডিজিজটাতে কন্ট্রিবিউট করছে, এই ডিজিজ হওয়ার জন্য, সেটাতে তো রেখা দিলে হবে না। মাইক্রোপ্লাস্টিক করে পর্দা লাগাই দিলাম, কয়দিন পর দেখবো আবার পানি আসা শুরু হয়েছে। কেন? ওর এনলার্জ এডিনয়েড, ইনফেক্টেড টনসিল, ইনফেক্টেড ম্যাক্সিলারি সাইনাস, এগুলো থেকে ইনফেকশন আবার আসছে, আবার মিডল ইয়ার ডিজিজ। ট্রিটমেন্ট অফ দ্য কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস। if infected tonsil, tonsillectomy; if infected adenoid, adenoidectomy; if infected maxillary sinus, antral washout। আমি লিখবো, এটা মনে থাকবে। কন্ট্রিবিউটরি ফ্যাক্টর কোনগুলা? এই যে কজগুলো এতদিন পড়াইছি। ম্যাল ফাংশনিং অফ দ্য স্টেশন টিউব কাজ করতে পারতেছে না কেন? ইনফেক্টেড টনসিল, ইনফেক্টেড এডিনয়েড, ইনফেক্টেড ম্যাক্সিলারি সাইনাস, আর নেজাল অ্যালার্জি, ঠিক আছে। এগুলা এই চারটা হলো মেইন কজ, এইটা ট্রিটমেন্ট করাই লাগবে। যদি ইনফেক্টেড টনসিল থাকে, টনসিলেক্টমি; এডিনয়েড, এনলার্জ এডিনয়েড, এডিনয়েডেক্টমি; এডিনয়েড টনসিল দুইটাই আছে, এনলার্জ এডিনয়েড টনসিলেক্টমি; ইনফেক্টেড ম্যাক্সিলারি সাইনাস, অ্যান্ট্রাল ওয়াশ আউট, ঠিক আছে। এগুলো ট্রিটমেন্ট অফ দ্য কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস। এই ট্রিটমেন্টগুলো মাইক্রোপ্লাস্টিক করার সময় করতে হবে কনকমিটেন্টলি। এই সার্জারিগুলো শুড বি ডান কনকমিটেন্টলি, একসাথে। মাইক্রোপ্লাস্টিক করার সময় করতে হবে, আলাদা সিটিং এ না, ঠিক আছে। এই সার্জারিগুলো শুড বি ডান কনকমিটেন্টলি ডিউরিং মাইক্রোপ্লাস্টিক করার সময় এগুলো করতে হবে। এটা বললাম সব। once air becomes dry, তখন আমি মাইক্রোপ্লাস্টিক করব। মাইক্রোপ্লাস্টিক সময় সাথে এগুলা দেখতে হবে। attention should be paid
অ্যাটেনশন দিতে হবে if there is any infected tonsil, infected adenoid, infected bronchial sinus, nasal allergy. লিখতেছি না, তোমরা বুঝতেছো তো? এই হেডিং এর আন্ডারে বললাম ট্রিটমেন্ট অফ দ্য কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস। Attention should be paid if there is any enlarged adenoidectomy, infected tonsil, tonsillectomy, infected maxillary sinus, antral washout, treatment of the nasal allergic rhinitis থাকলে এটা ট্রিটমেন্ট। কনকমিটেন্টলি এইগুলা ট্রিটমেন্ট করতে হবে ডিউরিং মাইনিকোপ্লাস্টি। এটা আমার শেষ। ওয়ান্স ইফ মাইনিকোপ্লাস্টি কখন করব? ওয়ান্স এয়ার বিকামস ড্রাই। ফলো আপে আসছে কান শুকায় নাই, এটা তো একটা কোশ্চেন। এটা তো শুকাইলে আমি করব মাইনিকোপ্লাস্টি, কান শুকায় নাই, 2 সপ্তাহ ট্রিটমেন্ট দেওয়ার পরেও কান শুকায় নাই, আবার ডিসচার্জ। কান না শুকাইলে তোমার কি মনে হবে? মিডল এয়ার ক্লেফট বলছিলাম না, লাস্ট কি ছিল? মাস্টার্ড অ্যান্ট্রাম এয়ার সেল সিস্টেম। এই মাস্টার্ড অ্যান্ট্রাম আর এয়ার সেল সিস্টেম এইটা যদি অ্যাক্টস অ্যাজ এ রিজার্ভার, যদি মাস্টার্ড রিজার্ভার থাকে ওই রোগীর, সমস্ত ইনফেকশনগুলো ওইখানে আছে। মাস্টার্ড রিজার্ভার কানটা বুঝছো তো? এটা রিজার্ভার। তাহলে কানটা কোনোদিন শুকাবে না। তাহলে আমার তো কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি কইরা মাইনিকোপ্লাস্টি করতে হবে সেম সিটিং এ। কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি উইথ মাইনিকোপ্লাস্টি। শুধু পর্দা লাগাই দিলে মাস্টার্ড রিজার্ভার, আবার পর্দা নষ্ট হবে, সার্জারি ফেইল। তাহলে কি বলছে বুঝছো? এতক্ষণ বললাম 2 সপ্তাহ ফলো আপে কান যদি শুকিয়ে যায় পেশেন্টের কি করবা? এই ট্রিটমেন্ট সব একই কনজারভেটিভ ট্রিটমেন্ট। শেষে বলছি ওয়ান্স এয়ার বিকামস ড্রাই, তখন মাইনিকোপ্লাস্টি করার সময় আর এডিনয়েড ইনফেক্টেড টনসিল আছে কিনা সেটা ট্রিটমেন্ট করে মাইনিকোপ্লাস্টি। যদি কান না শুকায় আমি তারে আবার কি করব? এতদিন তো ওষুধ খেয়েছে, এখন আবার এক্সরে মাস্টার্ড টাউন ভিউ আর সিটি স্ক্যান টেম্পোরাল বোন। মাস্টার্ড বোনসটা আমি দেখলাম, মাস্টার্ড বোনস ওষুধ পাওয়ার পরেও ক্লাউডিং অফ দি মাস্টার্ড এয়ার সেল ইন্ডিকেটস মাস্টার্ড রিজার্ভার। ঠিক আছে? মাস্টার্ড রিজার্ভার এটা বুঝছো কিনা? মাস্টার্ড রিজার্ভার কি? কান শুকায় নাই, কান না শুকাইলে আমার ধারণা করতে হবে মাস্টার্ড রিজার্ভার আছে। শিওর হওয়ার জন্য এক্সরে মাস্টার্ড টাউন ভিউ অথবা সিটি স্ক্যান অফ দি টেম্পোরাল বোন শোয়িং ক্লাউডিং অফ দি মাস্টার্ড এয়ার সেলস। ট্রিটমেন্টের আগে পাইছিলাম মাস্টার্ড, আর ট্রিটমেন্টের আগে ইনভেস্টিগেশন করছি না, সেখানে ক্লাউডিং ছিল, কিন্তু আমি তো ট্রিটমেন্ট দিছি, আমি তো শুকিয়ে যাওয়ার কথা। যেহেতু শুকায় নাই আবার করবো এক্সরে মাস্টার্ড টাউন ভিউ or CT scan of the temporal bone showing clouding of the mastoid ear cell indicates mastoid reservoir. যদি mastoid reservoir থাকে কান শুকাবে না। যদি mastoid reservoir থাকে কান শুকাবে না, তাহলে ট্রিটমেন্ট কি? কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি এটা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করব না লোকাল? অ্যানসার হবে দুই ভাবেই করা যায়, লোকালেও করা যায়, এটা ভাইভাল কোশ্চেন, লোকালেও করা যায়, শোনা যায় তো না? দিয়ে দিয়েও করা যায়, লোকালেও করা যায়। অ্যানসার সবাই শুনছো তো? নাহলে কিন্তু উল্টা অ্যানসার দিবা যে স্যার না না লোকালে করা যাবে না। আর এটা বেশিরভাগই লোকালে করি আমরা। যে রোগী কোঅপারেট করবে না বা ভয় পাইতেছে, ব্যথা কোঅপারেট করে না, লোকালে নড়াচড়া করে, চিল্লাচিল্লি করে, ওইটারে আমরা দিয়ে দিই। তাহলে কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি কখন করব? when mastoid acts as a reservoir, কান শুকায় না, ট্রিটমেন্ট দেওয়ার পরেও কান শুকায় নাই, তার মানে এটা মাস্টার্ড রিজার্ভার আছে। তুমি কেমনে বুঝবা? এক্সরে মাস্টার্ড টাউন ভিউ অথবা সিটি স্ক্যান করে বুঝবো।
কি দেখা বুঝবা? ক্লাউডিং অফ দি মাস্টার্ড হেয়ার সেল হয়েছে। এখন মাস্টার্ড রিজার্ভারে শুকাবে না যতই ট্রিটমেন্ট দেই, কাজে কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি করতে হবে। কর্টিক্যাল মাস্টার্ড কইরা আমার মাইনিঙ্গোপ্লাস্টি করতে হবে। কেন মাইনিঙ্গোপ্লাস্টি? পর্দা তো ফাটা। আন্ডার জিএ অর লোকাল, ঠিক আছে। কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি উইথ মাইনিঙ্গোপ্লাস্টি। তাহলে কর্টিক্যাল মাস্টার্ডেক্টমির একটা ইন্ডিকেশন হলো কি? মাস্টার্ড রিজার্ভার, এর আরেক নাম মাস্কড মাস্টার্ডাইটিস। মাস্কিং বুঝো? ওই মাস্কিং। মাস্কড মাস্টার্ডাইটিস, এখানে ইনফ্লামেশন আছে, ইনফেকশন আছে, মাস্কিং হয়ে রয়েছে, বোঝা যাইতেছে না। মাস্কিং, মাস্কড মাস্টার্ডাইটিস। তাহলে কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি করব। কর্টিক্যাল মাস্টার্ডেক্টমির আরেকটা ইন্ডিকেশন বলছিলাম, মাস্টার্ডাইটিস, অ্যাকিউট মাস্টার্ডাইটিস। অ্যাকিউট সাপোরেটিভ অটিস মিডিয়ার সাথে পার্থক্য বলছিলাম। অ্যাকিউট সাপোরেটিভ অটিস মিডিয়া, সেইখানে ট্রিটমেন্ট শুরু করলে জ্বর যা আছে কমে যাবে, পেইন কমে যাবে। কিন্তু যদি জ্বর না কমে, পেইন না কমে, সেম একই রকম থাকে বা আরো বাড়ে, বুঝবা এটা ইন্ডিকেটস অ্যাকিউট মাস্টার্ডাইটিস। তাহলে অ্যাকিউট মাস্টার্ডাইটিসের সার্জারি কখন করি? অ্যাকিউট মাস্টার্ডাইটিস নট রেসপন্ডিং টু কনজারভেটিভ ট্রিটমেন্ট উইদিন 24 to 48 আওয়ার্স। তাহলে কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি করব। কর্টিক্যাল মাস্টার্ডেক্টমির ইন্ডিকেশন জিজ্ঞেস করে পরীক্ষায়, এই দুইটা যেন মনে থাকে। একটা হলো মাস্কড মাস্টার্ডাইটিস, মানে মাস্টার্ড রিজার্ভার, কান শুকায় না। কারণ তোমাদের কেস থাকবে কিন্তু ক্রনিক সাপোরেটিভ অটিস মিডিয়া টিম্পানিক ভ্যারাইটি, তখন এই কোশ্চেন আসবে। ধরো এটা শুকায় নাই, তখন কি করবা? শুনতে চাইতেছে কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি প্লাস মাইনিঙ্গোপ্লাস্টি। কর্টিক্যাল মাস্টার্ডেক্টমির আরেকটা ইন্ডিকেশন বলো, তখন বলবে অ্যাকিউট মাস্টার্ডাইটিস নট রেসপন্ডিং টু কনজারভেটিভ ট্রিটমেন্ট উইদিন 24 to 48 আওয়ার্স। ঠিক আছে। এখন অনেক অনেক যদি ভালো করো তাহলে বলবে কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি কোনো অপারেশনের পাথওয়ে হিসাবে করা যায়। যেমন ডিফ অ্যান্ড ডাম্ব পেশেন্ট, চিলড্রেন, কানেই শুনে না বাচ্চা, অথবা এখনই এই বয়সে তোমার দুই কান একবারে চলে গেছে, ভাইরাল লেবিনিনথাইটিস, ভাইরাল নিউরোট্রপিক ভাইরাস তোমার ককলিয়ার নার্ভ ধরে ফেলছে, হিয়ারিং লস, কমপ্লিট হিয়ারিং লস, কিচ্ছু শোনো না। তোমার এখন কি করা লাগবে? ককলিয়ার ইমপ্লান্ট, নাম শুনছো? আমি এটা ছবি এঁকে পরে বুঝাবো। ককলিয়ায় যেখানে হেয়ার সেল থাকে, এর হেয়ার সেল আর কাজ করতেছে না, বা নার্ভ কাজ, হেয়ার সেল ড্যামেজ হয়ে গেছে। নার্ভের কথা বলতেছিলাম, নার্ভ না, হেয়ার সেল ড্যামেজ। আউটার হেয়ার সেল, ইনার হেয়ার সেল, এগুলা থাকে বেজিলার মেমব্রেনের উপরে। এখন তো সময়, সেটাকে বলে কি? ককলিয়ার ইমপ্লান্ট। ককলিয়ার ইমপ্লান্ট, তখন কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি, মাস্টার্ডে কোনো ডিজিজ নাই, অ্যাজ অ্যান অ্যাপ্রোচ, রাস্তা। আমি তো সেইখানে পৌঁছতে হইলে আমার পোস্ট অরাল ইনসিশন দিয়া কর্টিক্যাল মাস্টার্ড করে মিডল লেয়ার দিয়া ওই সাইনাস টিম্পানি ইয়া তোমার রাউন্ড উইন্ডো দিয়া ঢুকতে হয়। তার মানে রাস্তা পাওয়ার জন্য আমার কর্টিক্যাল মাস্টার্ড করতে হবে অ্যাজ অ্যান অ্যাপ্রোচ। তাহলে কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি কেন করব? অ্যাজ অ্যান অ্যাপ্রোচ ফর ককলিয়ার ইমপ্লান্ট। কর্টিক্যাল মাস্টার্ডেক্টমির ইন্ডিকেশন বলতেছি, একটা বলছি মাস্কড মাস্টার্ডাইটিস বা when mustard acts as a result of, 2 acute mastitis not responding to conservative treatment, 3 cortical mastitis করব as an approach। ককলিয়ার ইমপ্লান্ট একটা পাত বসায় দেওয়া হয়, এই যে ইনার এয়ার, ইনার এয়ার ককলিয়ার, এইখানে আছে হেয়ার সেল, এখন এইখানে তো ফ্লুইড, তাই না, এন্ডোলিম্ফ। যখন তোমার স্টেপিস
এই যে ওভাল উইন্ডো, স্টেবিসের ফুট প্লেট জাংশন, ইনার এয়ার আর মিডল এয়ারের জাংশন, স্টেবিসের ফুট প্লেট ওভাল উইন্ডোতে বসানো না। এরপরেই তো ফ্লুইড, এই ফ্লুইডে যখন সাউন্ড ধাক্কা দেয় তাহলে ফ্লুইড সাউন্ড ওয়েভ, এই সাউন্ড ওয়েভ আসে এখানে মানে এরকম এগুলো নড়ে, চুলগুলো নড়ে, ঠিক আছে? তখন কি হয়? সাউন্ড ওয়েভ ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত হয়। এইটা এখান থেকে কি হয়? এইখান থেকে নার্ভ বাইরে গেছে, পেরিফেরাল প্রসেস, এটা স্পাইরাল গ্যাংলিয়ন, এখানে এই নার্ভ, পেরিফেরাল প্রসেস, সেন্ট্রাল প্রসেস, এটা স্পাইরাল গ্যাংলিয়ন, কক্লিয়ার নার্ভের একটা গ্যাংলিয়ন, বাইপোলার সেল, এটা এইট নার্ভ, কক্লিয়ার নার্ভ। এখান থেকে সাউন্ড এসব ব্রেনে যাইতেছে, টেম্পোরাল লোবে, সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, তাই না? ওইখানে যায়, আমরা শুনি। এখন এই হেয়ার সেল ড্যামেজ হয়ে গেছে, হেয়ার সেল অথবা জন্মগতভাবে হেয়ার সেল কাজ করে না বা নাই। অনেক বাচ্চা দেখবা 3 বছর 4 বছরে নিয়ে আসে, একটা কথাও পায় না। অথবা তোমার লেবিরিনথাইটিস হইয়া, অথবা নয়েজ ইনডিউসড হিয়ারিং লস হইয়া, অথবা অটোটক্সিক ড্রাগ আউটার হেয়ার সেল নষ্ট করে দিছে। এই হেয়ার সেলগুলো ড্যামেজ তো শুনবে কেমনে? এইখানে একটা কক্লিয়ার ইমপ্লান্ট, একটা পাক বসায় দেয়, যেটা হেয়ার সেলের কাজ করবে। এই যে সাউন্ড ওয়েভ আইসা এটার মধ্যে আসবে, এটা থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হবে। এইটা হলো কক্লিয়ার ইমপ্লান্ট। ইমপ্লান্ট কক্লিয়ায় বসায়, এই জন্য ইমপ্লান্ট কক্লিয়ায় বসায়। কক্লিয়া হলো অর্গান অফ কটিরে বলে, যেখানে হেয়ার সেল থাকে ইনার এয়ারে। এটা যখন আমি ওই আবার কোলেস্টেটমা পড়াবো তখন, এখন সময় কম, একটু বুঝছো তো এখন। তাহলে এটা আমার ওভাল উইন্ডো আর ফুট প্লেট অফ স্টেবিস লাগানো, এটা একটু শক্ত। এইখানে আছে রাউন্ড উইন্ডো, ওটা কি? সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন, তাই না? রাউন্ড উইন্ডোতে কোনো বোনস নাই। আমরা এই হলো আমার মাস্টয়েড, মাস্টয়েড বাংলা কর্টিক্যাল মাস্টয়েডেক্টমি করছি। এই আমার রাস্তা, মিডল এয়ারে ঢুকে গেলাম, মাস্টার থেকে মিডল এয়ারে যাওয়া যায় না, ওই যে রাউন্ড উইন্ডো। এই যে পোস্ট অরিকুলার ইনসিশন দিলাম, রেট্রো অরিকুলার সালকাসের 1 সেন্টিমিটার বিহাইন্ড এন্ড প্যারালাল ফ্রম হায়ার অ্যাটাচমেন্ট অফ দ্য পিনা টু টিপ অফ দ্য মাস্টয়েড। এইটুক দিলাম ইনসিশন দিয়া, স্কিন, সাবকিউটেনাস টিস্যু, পেরিওস্টিয়াম সব সরাইয়া মাস্টয়েডটা পাইছি। মাস্টয়েড বোনস, এখন বোনস দেখা যাচ্ছে, বোনসের উপরে কিচ্ছু নাই। এখন আমি ড্রিলিং করবো, ড্রিল মেশিন দিয়ে ড্রিল করতে 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 মাস্টয়েডের এই যে মাস্টয়েড আমি একটু ভাইঙ্গা জায়গা এই যে এখানে এডিটার সাইড অ্যান্ট্রামিটারে বড় করছি, আইসে করছি না মিডল এয়ার। মিডল এয়ারে এই যে রাউন্ড উইন্ডো, এই যে ওভাল উইন্ডো, এই ওভাল উইন্ডো দিয়েই তো আমার এই যে এখানে বেজিলার মেমব্রেন, আমি এখান থেকে এসে এখানে পাত বসাই। তাহলে এই রাস্তা দিয়ে আসতে হবে। এটা হলো কর্টিক্যাল মাস্টয়েডেক্টমি। কেন করলাম? মাস্টয়েডের ডিজিজের জন্য করি নাই, আমার এই পাতটা নিয়ে বসাইতে হবে। রাস্তা নাই তো, রাস্তা পাওয়ার জন্য এইটাই বলে অ্যাজ অ্যান অ্যাপ্রোচ ফর কক্লিয়ার ইমপ্লান্ট, অ্যাজ অ্যান অ্যাপ্রোচ ফর ফেসিয়াল নার্ভ ডিকম্প্রেশন। কারণ এখানে দেখো ফেসিয়াল নার্ভ এই যে মিডল এয়ার দিয়ে আসতেছে, মাস্টয়েডে ভার্টিক্যাল প্রসেস, ট্রান্সভার্স প্রসেস হলো মিডল এয়ারে, এটা তো জানো ফেসিয়াল নার্ভের। তাহলে ফেসিয়াল নার্ভের এইটা হলো বনি ক্যানেল, ফেসিয়াল নার্ভ একটা বনি ক্যানেলের মধ্যে থাকে। এখন ফেসিয়াল পলসি হয়েছে, তার মানে এখানে ইনফ্লামেশন হইয়া এটা ফুইলা টুইলে গেছে। আমি এখন এই কর্টেক্স ভাঙ্গা, এখন এই বনি ফেসিয়াল ক্যানেল ভাঙ্গা দিছি, ফেসিয়াল নার্ভ ডিকম্প্রেশন। তাহলে ফেসিয়াল নার্ভ ডিকম্প্রেশন করতে গেলেও আমার অ্যাজ অ্যান অ্যাপ্রোচ। এত মনে না থাকলে এই দুইটা সহজ, এই জন্য বলছি। এন্ডোলিম্ফেটিক স্যাক ডিকম্প্রেশন এই রাস্তায় যায়। কক্লিয়ার ইমপ্লান্ট তো মনে থাকবে, এটা বাংলাদেশে হয় এখন, এই জন্য বললাম। বাচ্চারা যারা ডিফ ডাম ট্যাম একবারে কানে শোনে না, ডিফ অ্যান্ড ডাম চিলড্রেন, তাদের কানে শোনানোর জন্য কক্লিয়ার ইমপ্লান্ট করা হয়, ঠিক আছে? তাহলে আমার এরকম না যে আমার মাস্টয়েডের ডিজিজ আছে, কিচ্ছু নাই, ও রোগী খুব ভালো, কিচ্ছু নাই, খেলতেছে, ওর ডিসচার্জ নাই, কিচ্ছু নাই, টিম্প্যানিক মেমব্রেনও ইনটেক্ট, ওর কোনো ডিজিজ নাই, কানে শোনে না, হেয়ার সেল নাই, ঠিক আছে? বা হেয়ার সেল আছে, কাজ করে না, ড্যামেজ। তাহলে ওইখানে আমি একটা কক্লিয়ার ইমপ্ল্যান্ট, ওই কক্লিয়া একটা ইমপ্ল্যান্ট বসাবো, যার মাধ্যমে সে ওই হেয়ার সেলের কাজগুলো ওই ইমপ্ল্যান্টে করবে। হেয়ার সেলের যা কাজ ছিল
ওই ইমপ্ল্যান্ট সেই কাজটা করবে। ঠিক আছে, এটা বড়দের ক্ষেত্রে হইতে পারে। আমাদের স্যার আমার আগে যে ছিল, আমরা জানো মনে হয়, হঠাৎ ভাইরাল ফিভার হয়ে হঠাৎ 2 কানে চলে গেছে। 24 লক্ষ টাকা দিয়ে 1 কান করছে, পরে 2 কানই করছে 48 লক্ষ অস্ট্রেলিয়ায়। তা আমার এই টিউবোটিম্পানিক শেষ, এতগুলা কথা বলছি। যদি ড্রাই না হয়, এবার জিজ্ঞেস করছে কান ড্রাই না হলে কি করবো? আমি এই ছেলেদের থেকে মেহরা ভালো, ওদের কাছ থেকে অ্যান্সারটা আসছে যে কর্টিক্যাল মাস্টারেক্টমি করো প্লাস মাইনিঙ্গোপ্লাস্টি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। এরপরে এই যে কর্টিক্যাল মাস্টারে কি করি মডিফাইড, এটা তোমাদের রিটেনে আসবে না, লেখারও দরকার নেই। আসবে হোয়াট আর দ্য টাইপস অফ মাস্টার সার্জারি, তখন লাগবে। কিন্তু যদি না বুঝো